এই যে পাঁচটা সিস্টেমের কথা আমি বললাম, এই পাঁচটাই হচ্ছে কিনা যে মোটামুটি কাজ একটা লাইব্রেরিতে এই পাঁচটা কাজ হয়। একটা অর্ডার অ্যান্ড অ্যাকুইজিশন করা হয়, দ্বিতীয় হচ্ছে ক্যাটালগিং করা হচ্ছে, তৃতীয় হচ্ছে সিরিয়াল কন্ট্রোল করা হয়, চতুর্থ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সার্কুলেশন কন্ট্রোল করা হচ্ছে, অ্যান্ড পঞ্চম যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন। ইনফরমেশন ম্যানেজ করা হচ্ছে, ম্যানেজমেন্ট অফ ইনফরমেশন। হ্যাঁ, এবার এই যে বিষয়গুলো আমি বলছি এর কারণটা কি, দেখো একটা লাইব্রেরির প্রথম দিকে কাজগুলো যদি ভাবো, কাজগুলো কি কি? প্রথম যেটা ভাবো, একটা লাইব্রেরিতে আমি তো এই এই একটা প্রিন্সিপালের কথা বলেছিলাম, দ্যাট ইজ আইকট প্রিন্সিপাল। বারবারই বলি আমি তোমাদের পড়াতে গিয়ে যে এটা হচ্ছে আইডেন্টিফিকেশন, দেন কালেকশন, দেন অর্গানাইজেশন অ্যান্ড ডিসেমিনেশন। এই চারটে, একটা লাইব্রেরিতে এই চারটে কাজই জেনারেলি হয়ে থাকে: আইডেন্টিফিকেশন, কালেকশন, দেন অর্গানাইজেশন অ্যান্ড ডিসেমিনেশন। এই চারটে কাজে যদি ভিত্তি হয়, ভেবে দেখো একটা লাইব্রেরিতে কি কি কাজ হয়। প্রথমত হচ্ছে একটা লিস্ট অফ বুকস তৈরি করা হচ্ছে। একটা লিস্ট অফ বুকস তৈরি করে আমরা জেনারেলি কি করছি, সেটাকে একটা কমিটির মাধ্যমে সেটা ফেলা হচ্ছে। বিভিন্ন বই মানুষজন সেখানে সাজেস্ট করছেন। কারা করছেন? টিচাররা করতে পারেন, যারা ইউজার তারা করতে পারেন, লাইব্রেরিয়ান নিজে একটা রিকোয়ারমেন্ট বুঝে একটা লিস্ট তৈরি করতে পারেন, বা ধরো লাইব্রেরি কমিটির যে সমস্ত মেম্বাররা আছেন তারা একটা লিস্ট তৈরি করতে পারেন। তাহলে এরকম করে একটা লিস্ট অফ বুকস তৈরি করা হয়, এবং সেটাকে তারপরে লাইব্রেরি কমিটি পাশ করলে সেটাকে পাঠানো হয় ফিনান্স ডিপার্টমেন্টে, অর্থাৎ অর্থ করি। আমি যদি ভাবি যে ওই আমি বই কিনবো, তাহলে আদৌ আমার লাইব্রেরিতে বাজেট আছে কিনা দেখতে হবে, যে এই বাজেটের মধ্যে আমি বইটা কিনতে পারবো কিনা। যদি দেখা যাচ্ছে যে হ্যাঁ বাজেট অ্যালটেড রয়েছে, তখন কি হয়, এই বইয়ের লিস্ট গুলো একটা ভেন্ডারকে ডাকা হয়, কোনো পাবলিশার নয়। কেন কি, একটা লাইব্রেরির রিকোয়ারমেন্ট বিভিন্ন পাবলিশারের পাবলিকেশন হতে পারে। তো একজন লাইব্রেরিয়ান তো সব পাবলিশারের কাছ থেকে গিয়ে গিয়ে বই আনবে না, তাহলে তাকে একটা ভেন্ডারকে খুঁজতে হবে, যে একজন মধ্যবর্তী মানুষ, যে কিনা সমস্ত পাবলিশারদের কাছ থেকে বইটা তুলে নিয়ে এসে লাইব্রেরিতে দেবে। সো এরকম কিছু ভেন্ডারের সিলেকশন করতে হয়। Then at first we have to identify the books and we have to prepare a book list. Then we have to vet it to the finance department, because until and unless having a proper budget, we are not allowed to even buy the books or procure the books or the resources for our library. Then after, we have to check the vendors or the availability of the vendors. Why? Just because of this reason, we are just, see, we are not going to different publications house to procure the books. In that case, we have to select a vendor, and there must be a transparent policy through which we are selecting the vendor. It might not be like this ki this vendor is of my part, or this vendor is well not to me, like this. There must be a policy and transparent policy for a library to select a vendor. Then we have to choose that vendor and we have to give him the list so that he can produce us a tentative budget. A tentative budget. আমরা যেই মুহূর্তে এই ভেন্ডারকে লিস্টটা দেব বইয়ের, সে কি করবে, আমাদের একটা টেন্টেটিভ এত টাকা হতে পারে বাজেট প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে, এবং এটা আমাকে তারা দেবে। So they are providing us a tentative budget. And the main thing and the most important thing is up to which extent the particular vendor is offering you the rebate. Yes, rebate. Rebate is very much important, because see, if a vendor is giving you a minimum 20 to 25% rebate, then you can procure at least much more than 10% to 20% books from that rebate rate.
যদি কোনো ভেন্ডার আপনাকে 20% রিবেট দেয়, তাহলে ওই 20% রিবেটের মধ্যে থেকে আপনি গোটা বইয়ের যে অর্ডার দিচ্ছেন তার 10% বা 15% আপনি কিনে নিতে পারবেন। সো রিবেট রেট, কতটা ছাড়ের রেট, ওই ছাড়ের রেটটা নিয়ে নেগোশিয়েট করতে হয় ভেন্ডারদের সাথে। সো আফটার আর নেগোশিয়েট যেই হয়ে যাবে, অমনি আপনি ওই যে লিস্টটা, ও যে কাঁচা চালান বলে ওই ইয়েটাকে, যে টেন্টেটিভ বাজেট যেটা, সেটাকে জেনারেলি কাঁচা চালান বলা হয়, এটা ওয়েল নন অফিসিয়াল ভাষা। এই কাঁচা চালানটাকে কি করতে হবে, প্লেস করতে হবে বিফোর দ্য লাইব্রেরি কমিটি। এবং তারা কি করবে, এইখানে লাইব্রেরি কমিটি তখন ফাইনালি ফিনান্স ডিপার্টমেন্টকে পাঠাবে যে এই বাজেটটা অ্যাপ্রুভ করবার জন্য। যেই মুহূর্তে বাজেটটা অ্যাপ্রুভ হয়ে যাবে, আফটার হ্যাভিং আ মিটিং উইথ দ্য ফিনান্স কমিটি, সেই মুহূর্তে আপনি অর্ডারটাকে প্লেস করবেন ভেন্ডারকে। অর্ডার প্লেস করা হয়ে গেলে ভেন্ডার বইগুলো দেবে, যে মুহূর্তে দেবে আপনি সেটাকে রিসিভ করছেন। বিটুইন দ্য রিসিট ইটসেলফ, হুইচ ইজ আ ফাইনাল রিসিট, যেটা ফাইনাল রিসিট, তার উপর আপনি যেই মুহূর্তে রিসিভ করবেন, তখন বইটা, ধরুন কোনো একটা বই আপনি 10 কপি অর্ডার দিলেন, আর আপনার লাইব্রেরিতে 5227টি বই রয়েছে। সেই 5227টা বই অলরেডি রয়েছে। এটা লাস্ট, তার মানে অ্যাক্সেশন নাম্বার, লাস্ট অ্যাক্সেশন নাম্বার অফ ইউর লাইব্রেরি বুকস। তাহলে এর পরের 10টা বইয়ের কি হবে, দেন 5228, 5228 থেকে শুরু হবে, এবং 5229, 5230, 5231, 5232, এরকম করে মোট 10টা বইয়ের অ্যাক্সেশন নাম্বার এখানে বসিয়ে আপনাকে বইটাকে ওই বিলের মধ্যে দিয়ে রিসিভ করতে হবে। তার মানে হচ্ছে এখানে আমি 5237 পর্যন্ত বই, আমি একটা যে রিসিট দিচ্ছে, সেই রিসিটে পার্টিকুলার নাম্বার 1 থাকবে তো, বা আইটেম নাম্বার 1, আইটেম নাম্বার 1 এর পাশে আমাকে এইভাবে লিখতে হবে 5228252337, এই পর্যন্ত বই, এই অ্যাক্সেশন নাম্বার এইখানে আমি গ্রহণ করলাম বা রিসিভ করলাম। এই জায়গাটা খুব ক্লিয়ারলি মেনটেন করতে হয়, প্রচন্ড ক্লিয়ারলি মেনটেন করতে হবে। আদারওয়াইজ ওই যে যখন অডিট আসবে, অডিটে এইটা যদি এই রিসিটের সাথে বই না মিলে যায়, তখন আবার কিন্তু সমস্যা দেখা দেয়। তখন অডিটে যদি না মিলে, তখন একটা সমস্যা হবে। তাহলে এই জায়গা থেকে আমরা এগিয়ে আসবো। তার মানে অ্যাক্সেশন, এই যে অর্ডারিং অ্যান্ড অ্যাকুইজিশন, এই আমি যে এতক্ষণ ধরে বললাম, অর্ডার দেওয়া, রিসিভ করা, এই গোটাটাই এই অর্ডারিং অ্যান্ড অ্যাকুইজিশনের মধ্যে। যেই আমি অ্যাক্সেশন নাম্বারটা দিয়ে অ্যাক্সেশন রেজিস্টারে তুলে দিলাম, অ্যাক্সেশন রেজিস্টারে কি থাকে, 16টা কলাম থাকে। there are 16 columns for one entity. আমি কেন বারবার এন্টিটি বলছি, আমি কেন বারবার আইটেম বলছি, তার কারণ হচ্ছে, সি, এখানেও তোমাদের একটা বিষয় বোঝার আছে, যে তোমরা ক্যাটালগ করছো না, ক্যাটালগের ক্ষেত্রে তোমরা কি করো, প্রথম যেটা করো, আমরা ক্যাটালগ কোনটার করি, কোন বিষয়টার ক্যাটালগ করি, দেখো, প্রথমে হচ্ছে যে কোনো রাইটারের মাথায় একটা ভাবনা আসে, তাই তো? এই ভাবনাটা কোথায় হয়, একটা ম্যানুস্ক্রিপ্টে, মানে একটা পেপারে প্রথম সেটাকে লেখা হয়। প্রথমে একটা পেপারে তাকে লেখা হচ্ছে, তিনি লিখছেন, এটাকে বলা হচ্ছে কি, এটাকে লেখা হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট। এবং ম্যানুস্ক্রিপ্টে যেই লেখা হয়ে গেল, তারপর সেটা কি আসে, সেটা অ্যাজ বুকস বা পাবলিকেশন হিসেবে সেটা বের হয়। এবং যখন আমরা লাইব্রেরিতে নিই, তখন সেটা কি হয়, এই বইয়েরই অনেকগুলো কপি আমরা নিই। সো দিস আর দ্য কপিস। এইটাই একটা আইএসবিডি বলে একটা ফরম্যাট আছে, আইএসবিটি একটা ফরম্যাট রয়েছে, আর একটা ফরম্যাট আছে এফআরবিডি, এফআরবিডি, ফাংশনাল রিকোয়ারমেন্ট অফ বিবলিওগ্রাফিক ডেসক্রিপশন, ফাংশনাল রিকোয়ারমেন্ট অফ বিবলিওগ্রাফিক ডেসক্রিপশন। এই যে এই চিন্তা ভাবনা, দ্যাট ইজ কল্ড
থট প্রসেস। এই থট প্রসেসটাই কি হয়, ম্যানুস্ক্রিপ্টের মধ্যে আসে। এই ম্যানুস্ক্রিপ্টটা কি হয়, পাবলিকেশন যখন হয় তখন বইয়ের মধ্যে আসে, দ্যাট ইজ পাবলিকেশন। একটা থেকে আরেকটা পাবলিশ হচ্ছে। সো এই যে এই গোটা মডেলটাকে বলা হচ্ছে এফআরবিআর মডেল। এফআরবিআর মডেল, তাহলে প্রথমে ম্যানুস্ক্রিপ্ট মানে থটস আসছে। এই থটসটা কোথায় আছে, এই ম্যানুস্ক্রিপ্টে এক্সপ্রেশন হয়। থটস এইখানে, এই এই অঞ্চলটাকে আমরা বলছি থটস, এই অঞ্চলটাকে আমরা বলছি কি ম্যানুস্ক্রিপ্ট, বা সেটা এখানটা এক্সপ্রেশন হচ্ছে। এবং তারপরে এটা কি হচ্ছে, এটা পাবলিকেশন হচ্ছে, এটা পাবলিকেশন হচ্ছে। এবং তার এইটা হচ্ছে আইটেম। তাহলে এই যে বলছি থটস, এক্সপ্রেশন, ম্যানিফেস্টেশন, দেন আইটেম, দেন এন্টিটি। তাহলে এই যে এক্সপ্রেশন, ম্যানিফেস্টেশন, আইটেম অ্যান্ড এন্টিটি, আমরা কিন্তু জেনারেলি এই আইটেমটার, অর্থাৎ আমরা এই পার্টটার ক্যাটালগিং করি, আমরা কিন্তু কপির ক্যাটালগিং করি না। আমরা এই কপির ক্যাটালগিং কিন্তু করি না, আমরা কি করি, একটা বইয়ের ক্যাটালগিং করি। আচ্ছা, আমি বলতে চাইছি এই যে কপিগুলোর অ্যাক্সেশন নাম্বার বসে 5228, প্রথম যে কপিটা আসবে লাইব্রেরিতে, তারপর 5228, তারপরের কপিটাই হবে 5229, তারপরের কপিটা হবে 5230, লাইক দিস। তার মানে বলছি আমি যে অ্যাক্সেশন নাম্বার হয় অ্যাজ ইট কামস টু দ্য লাইব্রেরি, তার উপর। এবং অ্যাক্সেশন রেজিস্টার যখন হবে, সেই অ্যাক্সেশন রেজিস্টারে কিন্তু গোটাটাই পুরো ওই যে কি নাম, অ্যাক্সেশন নাম্বার কত, অথার কে, টাইটেল কি, এরকম 16টা কলাম থাকে। সেই 16টা কলাম এখানে লিপিবদ্ধ হয়। বই হিসেবে এনটিটি হিসেবে দেবো। এই যে আমি বললাম না ম্যানিফেস্টেশন, এক্সপ্রেশন, এই যে বললাম এক্সপ্রেশন, ম্যানিফেস্টেশন, দেন আইটেম, তারপরে এনটিটি, এই সরি এনটিটি, তারপরে আইটেম। এই যে এই ফর্মুলাটা যে আমি বললাম তোমাদের, এই ফর্মুলা অনুযায়ী এই যে এনটিটি অ্যান্ড আইটেম, এইটাই বললাম এক্সপ্রেশন যে চিন্তা করছি, ম্যানিফেস্টেশন মানে যেটা ম্যানুস্ক্রিপ্টে লিখছি, এনটিটি যেটা প্রথম প্রকাশিত হচ্ছে, আর আইটেম মানে এই এনটিটির কপিগুলো। আমরা ক্যাটালগ করি এনটিটির, এটার ক্যাটালগ করি। আর আইটেম মানে যে কপিগুলো, তার অ্যাক্সেশন নাম্বার লিখি। তাহলে যেগুলো মানে হাতে আসছে তারই আমি অ্যাক্সেশন নাম্বার দেব। বোঝা গেছে? এর পরেরটাই আমি আসি। সেটা হচ্ছে এই অ্যাক্সেশন নাম্বার দেওয়ার পরেই বইগুলো চলে যাচ্ছে কোথায় না, টেকনিক্যাল সেশনে। এই যে এটা আমি যে বলছি এটা কম্পিউটারের কাজ কেবলমাত্র তা নয়, এটা কিন্তু আমাদের জেনারেল ম্যানুয়াল প্রসেসেরও কাজ। কম্পিউটার কিছু করছে না, ম্যানুয়াল যে প্রসেস গুলো আছে সেটা কি অত্যন্ত দ্রুততার সাথে অ্যাকিউরেট ভাবে, অত্যন্ত কম সময়ে অনেকগুলো কাজ একসাথে করে দিচ্ছে। কিন্তু মেইন প্রসেসটা কিন্তু কম্পিউটারেরই, এই মানুষেরই কাজ। মানুষই তো প্রোগ্রামিংটা করছে। তাই প্রথমে এই কাজটা আসবে, তারপরেই যেই অ্যাক্সেশন হয়ে গেল, অমনি দ্বিতীয় স্টেপ মানে স্টেপ 2 তে চলে যাব, যে টেকনিক্যাল সেকশনে। সেখানে ক্যাটালগিং হবে। ক্যাটালগিং ইনক্লুডস উইথ দা ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন হয়ে তারপরে ক্যাটালগিং হবে। ক্লাসিফিকেশন নাম্বারটাই তো ক্যাটালগিং কার্ডের এখানে বসবে না, এই কল নাম্বারে যে বসবে, কল নাম্বারটায় ক্লাস নাম্বার প্লাস বুক নাম্বার বসে, আর এখানে অ্যাক্সেশন নাম্বার বসে। তাই ক্যাটালগিং এ আসার আগে আমাকে ক্লাসিফিকেশন করে নিতে হবে। তাই ক্যাটালগিং কে সিস্টেম বলা হয়েছে, দুটো কাজ, তিনটে কাজ একসাথে হবে বলে। ঠিক আছে? তাহলে এবার ক্যাটালগিং সিস্টেমে আসি। ক্যাটালগিং সিস্টেম উইচ ইনক্লুডস উইথ দা ক্লাসিফিকেশন ইটসেলফ। ক্যাটালগিং সিস্টেমে এসে কি হচ্ছে, বইটার ক্যাটালগ হচ্ছে। এখানে এই যে মুহূর্তে অটোমেশন হয়ে যায়, সেই মুহূর্তে ক্যাটালগিং এর বেশ কিছু কিন্তু মডিউল আছে। ক্যাটালগিং মডিউলে জেনারেলি যখনই আমরা কম্পিউটারাইজড মডিউল তৈরি করব, ক্যাটালগ আমরা একটা শিট হয় তো আমাদের, যেমন ক্যাটালগ কার্ডটা ওই নির্দিষ্ট মাপ অনুযায়ী, ওই নির্দিষ্ট লাইন, ওই নির্দিষ্ট পিজিয়ন হোল আছে সেই অনুযায়ী করি, তেমনি কম্পিউটারেও কিন্তু এই একই রকম নির্দিষ্ট একটা ফরম্যাট থাকে। সেই ফরম্যাটটা কি করা হয়, কি ফরম্যাট, জেনারেলি এই মার্ক ফ্যামিলি, মার্ক 21,
মেশিন রিডেবল ক্যাটালগ ফর 21st century. Mark 21, that is machine readable catalog for 21st century. এই মার্ক ক্যাটালগ স্কেমাকে অবলম্বন করে এই মার্ক ক্যাটালগ তৈরি করা। এখানে ওই 0 ট্যাব 0 1 2 3 4 5 6 করে 9 পর্যন্ত ট্যাব থাকে। এই 0 ট্যাবে ক্লিক করলে একটা শিট খুলে যায়, সেখানে ওখানে লিডার ফিল্ড, ভেরিয়েবল ফিল্ড, বিভিন্ন রকম ফিল্ড থাকে যেগুলো ফিক্সড লেন্থ ইত্যাদি ইত্যাদি থাকে। আবার 1 এ ক্লিক করলে আরো একটা পেজ ওপেন হয়ে যায়, সেখানে রেসপন্সিবিলিটি, যিনি অথার তার নাম লেখা থাকে। নাম্বার 2 এ টাইটেল থাকছে, এরকম আরেকটা পেজ খুলে যাচ্ছে, এরকম করে 9টা পেজ ওপেন হয়, যেখানে 9টা হচ্ছে 9 নাম্বার ট্যাব। এইগুলোকে ট্যাব বলে, ইজ ফর লোকাল ইউজ। কোন স্ট্যাকে আছে লাইব্রেরির না অন্য জায়গায় আছে, রেফারেন্স সেকশন আছে, সেটা বলবার জন্য এই 9 ট্যাবটা ইউজ করা। তাহলে এইভাবে ক্যাটালগ বাই ফলোইং দ্য মার্ক স্ট্রাকচার আমরা এইখানে ক্যাটালগ তৈরি করে থাকি। এবং ক্যাটালগ যেই সেভ করছি সেই সেভের এখানে অপশন থাকে যে তুমি কটা কপি সেভ করবে, যটা কপি সেভ করবে। ধরো একটা ক্যাটালগ তুমি এন্ট্রি করলে, মানে ওই এন্টিটিটার এন্ট্রি করলে, করার পরে তুমি যখন সেভ অ্যান্ড কন্টিনিউ করছো, একটা বাটন থাকে সেভ অ্যান্ড কন্টিনিউ, সেখানে ক্লিক করলে তোমাকে ও দেবে কতগুলো কপি। যতগুলো কপি এসছে, ধরো 10টা কপি এসছে, তুমি লিখলে, আর অ্যাক্সেশন নাম্বার তুমি যেখান থেকে দেবে সেখান থেকেও সিকোয়েন্সিয়ালি অ্যাক্সেশন নাম্বার দিয়ে রেকর্ডটাকে সেভ করে দেবে। এইটা হচ্ছে কেবলমাত্র বই বা ধরো সিডি ডিভিডি এই সমস্তের জন্য। আর সিরিয়াল কন্ট্রোল এর জন্য, মানে আমরা যে এই জার্নালস আর্টিকেলস গুলো দেখি, তার ক্ষেত্রে ক্যাটালগিং প্রসিডিওরটা আলাদা। সেই কারণে সিরিয়াল কন্ট্রোলের জন্য আলাদা মডিউল। এই যে এইগুলো যখনই আমরা বলি আমাদের নিজের ম্যানুয়াল কাজের জন্য, আমরা কি বলি, এটা একটা ডিপার্টমেন্ট, এটা একটা ডিপার্টমেন্ট, এটা একটা ডিপার্টমেন্ট, এটা একটা ডিপার্টমেন্ট, এটা একটা ডিপার্টমেন্ট। বাট whenever we are talking about the library automation software, যখনই আমরা লাইব্রেরি অটোমেশন সফটওয়্যারের কথা বলবো বা লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যারের কথা বলবো, তখন এই লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যারের ক্ষেত্রে এইগুলোকে কি বলা হবে? এগুলোকে বলা হবে মডিউলস। এগুলো হচ্ছে এক একটা মডিউল সফটওয়্যারের। এই এক একটা মডিউল এক একটা স্বতন্ত্র ভাবে কাজ করে, এমন ভাবে কাজ করে যে একটার সঙ্গে একটাই কাজ করলে আরেকটার উপর প্রভাব পড়ে, আরেকটায় কাজ করলে আরেকটার উপর প্রভাব পড়বে। তাই জন্য এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার, ILMS, ইন্টিগ্রেটেড লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার। It means these are the modules of a library management software. Say one library management software is there. So these are considered as the module. But in manual system, this each and every section is considered as a department or section. When where we are actually just accomplishing such kind of works. That is acquisition section, that is cataloging section, or the technical section, serial control section, circulation section. But in library management software, it is considered as a module. And see, each and every module is interrelated with each other. They're interrelated with each other. Whenever we are receiving the books or the entity, it will reflect on the cataloging module itself. That's why we are considering it as the ILMS, that is integrated library management software. Clear? Integrated library management software, and these are the parts of integrated library management software. And see, I'm talking about the serial control system. Why I'm talking about the serial control system in a different way? তার কারণ হচ্ছে, আমরা কেন বলবো সিরিয়াল কন্ট্রোল সিস্টেম আলাদাভাবে, তার কারণ হচ্ছে বই বা সিডি ডিভিডি যেভাবে ক্যাটালগ করা যায়, সিরিয়াল মানে পত্রিকা বা ধরো কোনো জার্নাল, সেইভাবে কিন্তু ক্যাটালগ করা যায় না। কারণ কি না, একটা জার্নাল তার তো সাবস্ক্রিপশন হয়, ফ্রিকোয়েন্সি হয়,
মানে একটা জার্নাল কখনো অ্যানুয়াল হয়, কখনো বাই মান্থলি হয়, কখনো বাই ইয়ারলি হয়, কখনো বা সরি হাফ ইয়ারলি হয়, কখনো কোয়ার্টারলি হয়। মানে বছরে 5টা পাই, এই বছরে 6টা পেতে পারি, বছরে 2টো পেতে পারি, বছরে 1টা পেতে পারি, বছরে 4টে পেতে পারি, এরকম ফ্রিকোয়েন্সি হয়। তো সব ভলিউম গুলো যখন আসে তখন সেগুলোকে একসাথে বাইন্ড করা হয়, বাইন্ড করে সেটাকে একটা অ্যাক্সেশন নাম্বার দেওয়া হয়। তখন সেটা একটা ভলিউম হয়। তার আগে কিন্তু হয় না, বাকিগুলো ইস্যু হিসেবে ট্রিটেড হয়। তাই সিরিয়াল কন্ট্রোলের ক্ষেত্রে একটা টোটালি ডিফারেন্ট মডিউল কাজ করে। Serial control system, then circulation control system. It is recognized in generally as OPAC, that is online public access catalog. এখানে কি হচ্ছে, এইখানে সার্কুলেশন কন্ট্রোল সিস্টেমে ওপ্যাকটাকে দেখা হয়, দেখে সেখান থেকে 3টে কাজ একসাথে হয়। সেখান থেকে ইস্যু করা হয় বই, আবার এখান থেকে রিটার্নও করা হচ্ছে। So, তার মানে কি, this is the window of a library where we are actually borrowing the books and we are returning the books. তো এইখানে এই মডিউলটাতে কি করা হচ্ছে, সার্কুলেশন কন্ট্রোল সিস্টেমে সেখানে বই ইস্যু রিটার্ন করা হয় অন দা সেম ওয়ে এই ওপ্যাক, অর্থাৎ এই যে ক্যাটালগিং সিস্টেমটা এখানে তৈরি করা হলো তার রিফ্লেকশন এই ওপ্যাকে পড়বে। এই ওপ্যাক যারা দেখছে তারা কিন্তু এডিট বা ডিলিট করতে পারবে না, তারা কেবলমাত্র দেখতেই পারবে। ওই যে অনেকটা, এই যে আমি কি বলেছিলাম, যে লাইব্রেরির ক্যাটালগ অনেকটা সেই রেস্টুরেন্টে খেতে যাওয়ার মতো। রেস্টুরেন্টে কি করতে হয়, আমরা গেলেই আমরা মেনু কার্ড দেখি, তাই না? মেনু কার্ডে খাবার লেখা থাকে, আমরা অর্ডার করতে বলি, টেবিলে বসে থাকি, টেবিলে একের পর এক খাবার আসতে থাকে। সো দিস আর দ্য প্যালেটেবল ডিশ। এবার এই মেনু কার্ডটা কারা তৈরি করেছে? এই যারা এরা প্রসেসিং করছে তারা তারা বাজার করে এনেছে, অর্ডার দিয়েছে, সিলেক্ট করে এনেছে, আর যা যা রান্না হবে হোটেলে বা রেস্টুরেন্টে সেই অনুযায়ী সিলেক্ট করে বাজার করে নিয়ে এসছে, করে নিয়ে এসে এই যে টেকনিক্যাল সেকশনে কি হয়েছে, রান্না করেছে, প্রসেসিং করেছে, তবে না গিয়ে তোমার এখানে ডিশ প্যালেটেবল ডিশ হিসাবে আসলো। তুমি গিয়ে প্যালেটেবল ডিশে তোমার যখন খাবারটা দেওয়া হয়, এক থালা ভর্তি খাবার দেওয়া হয়, তুমি কি সেই খাবারটা ভালো বাজে হলেও তুমি টেস্ট চেঞ্জ করতে পারো? পারো না, ইউ কান্ট এডিট ইট। হার্ডলি একটু নুন চড়াতে পারবে, তাই না? So you can't edit it. On the same way, whenever in this cataloging system or cataloging module, administrator who are the library professionals, they are allowed to edit this catalog module. They are allowed to deal with this cataloging module. But the general user, who are the users at only, they are using this kind of OPAC only to select, to identify the requirement data, and they are procuring that data or document by issuing that particular book. Or then after the having the information, they're returning back to the library. Otherwise, they're charging for the fine itself. So these are the total system, ecosystem of a library, which includes with the ordering and acquisition system, then cataloging system. Another one is circulation serial control system, then circulation system. And see, apart from all these things, they must have a process where a report has come. Report generate হওয়ার জন্য, to generate a report, there must be a place. And how many books are being included in the accession register? How many books or resources are being cataloged by a cataloger? How many resources has been reissued on a particular date or a particular financial year or particular academic year? That must have the have a report in the LMS system. তার মানে হচ্ছে কি, আমরা এই যে সিরিয়াল কন্ট্রোল করলাম, সার্কুলেশন করলাম, এই ম্যানেজমেন্ট সিস্টেমটায় আমরা কি বলছি, ম্যানেজমেন্ট সিস্টেমটাই আমরা ম্যানেজমেন্ট ইনফরমেশনে কি হচ্ছে না, এখানে জেনারেলি আমরা বলছি যে এমন একটা সিস্টেম যেখানে রিপোর্ট জেনারেট হওয়ার জায়গা থাকা দরকার। যে একটা, ধরো এক বছরে কতগুলো বই নিল ইউজাররা, বা একটা বই কতজন ইউজার নিয়েছে, কতবার নিয়েছে, তার মানে কি ওই বইটা ডিমান্ড আছে, তাহলে পরের বছর আবার একটা বই কেনা হবে যদি কম থাকে। থিংস আর লাইক দ্যাট। সো রিপোর্ট, বা একজন ক্যাটলগার কতগুলো বই ক্যাটলগ করলো একদিনে, কতগুলো বই ক্লাসিফিকেশন করলো,
সেই জায়গাগুলোকে এখানে মেনটেন করা হচ্ছে। এইটা হচ্ছে তোমার জেনারেল। আমি মানে তোমাদের আমি বলতে চাইছি যে দিস ইজ আ ভেরি জেনারেল অ্যান্ড অপটিমিস্টিক ভিউ অফ দ্য এন্টায়ার ক্লাসিফিকেশন মডিউল। জেনারেল একটা সিস্টেম, লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের এইগুলোই থাকে, এবং সেখানে কনজিকিউটিভলি বেশ কিছু কাজ থাকে। যেমন ধরো আমি বললাম এই অর্ডারিং and acquisition system to receive records of items to be acquired, to establish whether items required are already available in the stock or not, then to print the order and then dispatch electronic order. You have to check whether when orders are overdue or take the appropriate follow-up action. You have to maintain a file of a record. Then you have to maintain a file of the vendor. You have to maintain a file of the arrival history and the departure history, each and everything. So these things are happening in the ordering and acquisition system. Details of the receiving books, then vendor reports and all. এরপরে যেটা ক্যাটালগিং হচ্ছে, ডেটা এন্ট্রি হচ্ছে, ডাউনলোডিং হচ্ছে, অথরিটি ফাইল রেডি করা হচ্ছে, ওপ্যাক কে ডিজাইন করা হচ্ছে, সার্কুলেশন কন্ট্রোলে কি হচ্ছে, what are the materials in your library stock that should be clarified, that should be monitored by the library professionals, and the amount of the loan that has been taken by the users, and the retrieval procedure, what are the procedure of the retrieval of that particular books or resources, that should be identified in the system itself. এটা আগে থেকে প্রি-ডিফাইন করে দিতে হবে, প্রি-ডিফাইন করলে তবে সেটা বোঝা যাবে। তো এই রকম ভাবেই একটা লাইব্রেরিতে একটা অটোমেশন সফটওয়্যার কাজ করে থাকে। তো এবার এই মানে বেনিফিটস কি, বেনিফিটস হচ্ছে লাইব্রেরি ম্যানেজমেন্টের যে সার্ভিসটা আছে সেটাকে ইমপ্রুভ করতে পারে, বা ডিফারেন্ট ক্যাটালগ রেকর্ডস এর মধ্যে লিঙ্ক তৈরি করতে পারছে। ইন্টার লাইব্রেরি লোন যদি হয় তাহলে সেটাকে অনেক বেশি ইমপ্রুভ করতে পারে, যেহেতু কম্পিউটার উইদাউট এনি এরর কাজ করে জেনারেলি। তাহলে জব স্যাটিসফ্যাকশনটা ভালো থাকছে, অ্যাক্সেস মানে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাক্সেসটা, অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ দ্য ডকুমেন্ট শো করছে, ওপ্যাকটা ভালো করে কাজ করছে, তার ফলে আমরা ঘরে বসে দেখতে পাচ্ছি যে ওপ্যাকে মানে কি কি আছে লাইব্রেরিতে। দেন we can have a plan or to visit a library, and it definitely encourages the cooperative collection development like this. So এইভাবে আমরা দেখতে পারি যে লাইব্রেরি অটোমেশন টা লাইব্রেরিকে অনেক বেশি সাহায্য করে। So these are the modules and working procedure which actually create a entire system, এবং এই সিস্টেম যেই আমরা ডেটাগুলো এন্ট্রি করছি সেগুলো একটা ডেটাবেসে ব্যাকআপ হিসেবে থাকে। যে কোনো একটা যদি সফটওয়্যার রান করে না, সেই সফটওয়্যারটা চারটে বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে অপারেটিং সিস্টেম ইটসেলফ, কোন অপারেটিং সিস্টেমে তুমি কাজ করছো। দ্বিতীয় কাজ করছে হচ্ছে তোমার পার্টিকুলার একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজের উপর সফটওয়্যারটা রাইট করা হয়েছে। থার্ড হচ্ছে একটা ব্রাউজার প্রয়োজন হয়, এই যে ওপ্যাকটা রান করবে তার জন্য ব্রাউজার, অ্যান্ড দ্য সফটওয়্যার ইটসেলফ, যে সফটওয়্যার প্রোগ্রামিংটা করা হয়েছে সেই সফটওয়্যারটা লাগে। এই চারটে কম্পোনেন্ট দিয়ে একটা নির্দিষ্ট অ্যাপ্লিকেশন কাজ করে। তোমরা গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যার ডাউনলোড করো, এবং সফটওয়্যারটাকে তোমরা কি জেনারেলি খুব একটা এডিট করতে পারো না, তোমরা অ্যাপ্লাই করো, তোমরা ইউজ করতে পারো, বাট ইউ কান্ট এডিট ইট। সো বাট ইন লাইব্রেরি অটোমেশন সফটওয়্যার তিন রকমের সফটওয়্যার পাওয়া যায়। একটা প্রপ্রাইটারি সফটওয়্যার পাওয়া যায় যেটা পয়সা দিয়ে কিনতে হয়, একটা ফ্রি পাওয়া যায় যেটা বিনে পয়সায় পাওয়া যায়, আরেকটা ওপেন সোর্সের পাওয়া যায়, যার সোর্স কোড এবং বাইনারি কোড দুটোই পাবে, ফ্রিতে পাবে উইদাউট হ্যাভিং এনি কস্ট, এবং সেটাকে এডিট। তো এর মধ্যে আমরা জেনারেলি কোহাটাকে পড়ি এই লাইব্রেরি অটোমেশন সফটওয়্যার হিসেবে, যেটা ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার যেটা, সেটা কোহা। আর প্রপ্রাইটারির মধ্যে সোল আছে, লিপসিস আছে, এগুলো রয়েছে, সেগুলোকে ইউজ করা হয়, যেগুলো একদম সফটওয়্যারটাকে কিনতে হয় এবং সেটা ডেটাবেসও ওই থার্ড পার্টিরাই মেনটেন করে এবং তারাই সেগুলোকে ডিল করে, আর পার ইয়ার একটা মেনটেনেন্স কস্ট দিতে। This is the entire thing about library automation from my side.